প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন মাসুদ করিম, অ্যাসাইনমেন্ট এডিটর, দেশকাল নিউজ। মাসুদ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাবার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে, আরব আমিরাত সহ 12 দেশে মার্কিন ঘাঁটি ও জ্বালানি স্থাপনা ইরানের হামলা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছেই, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান, লারিজানি। দৈনিক আমার দেশ, বীর বিক্রমে লড়ছে ইরান, নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, সৌদি আরব ও কাতারের জ্বালানি অবকাঠামোতে আঘাত, ইরানে নিহত 555 জন। দৈনিক ইত্তেফাক, যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, আরব বিশ্ব যুদ্ধে যোগ দিতে পারে ট্রাম্প, সহায়তা করতে পারে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স। দৈনিক ইনকিলাব, মার্কিন ইহুদিদের সাথে যুক্তরাজ্যের যোগদানে ক্রুশেডের রূপ ধারণের শঙ্কা, ইরানের প্রত্যাঘাতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। দৈনিক নয়া দিগন্ত, নেতানিয়াহুর দফতরে ইরানের হামলা, কুয়েতের ভুল নিশানায় 3টি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, সৌদিতে তেল শোধনাগার ও সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে হামলা। দৈনিক সমকাল, যুদ্ধে জড়িয়ে যাচ্ছে পরাশক্তিগুলো, পদক্ষেপ নেবে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ন্যাটোর পূর্ণ সমর্থন। দৈনিক যুগান্তর, ইরানের হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগার বন্ধ, মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল, বহু বাংলাদেশি আটকা, উৎকণ্ঠায় পরিবার। বাংলাদেশ প্রতিদিন, অশান্ত মধ্যপ্রাচ্য, সংকটে বাংলাদেশ, ছড়িয়ে পড়ছে যুদ্ধ, নেতানিয়াহুর অফিসে ইরানের মিসাইল। দৈনিক কালের কণ্ঠ, পরিধি বেড়ে যুদ্ধ দীর্ঘ হওয়ার শঙ্কা, বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। দৈনিক মানবজমিন, জ্বলছে মধ্যপ্রাচ্য, ইরানের 131 শহর আক্রান্ত, নিহত 6 শতাধিক, তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ, নেতানিয়াহুর কার্যালয়ে হামলা, কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, লেবাননে ইসরায়েলের হামলা, সৌদির তেল শোধনাগার বন্ধ। দৈনিক দেশ রূপান্তর, লড়াইয়ে মরিয়া ইরান, কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার, ইরানের হামলার পেছনে সৌদি আরবও। দৈনিক কালবেলা, মধ্যপ্রাচ্যে উৎকণ্ঠায় 60 লাখ প্রবাসী, উত্তপ্ত মধ্যপ্রাচ্য, খামেনির মৃত্যুর পরবর্তী ইরান চলছে কিভাবে, অল আউট যুদ্ধে ইরান, টার্গেটে মার্কিন ঘাঁটি। দৈনিক বণিক বার্তা, ভয়ঙ্কর হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, নিহত 6 শতাধিক। দ্য ডেইলি স্টার, war escalates, Iran launches missile salvos into Israel, strike Saudi, Qatar energy strike, UK base in Cyprus, Israel bombards Lebanon, death toll in Iran rises to 555. The new age, war spreads with a strike across Middle East beyond. Daily Observer, women reserve seats, EC calls it to hold election before Eid, launches women buses in CTPM, strike across Middle East intensify as Iran Israel were witness. হ্যাঁ মাসুদ ভাই, আমরা যে দেখছিলাম বিভিন্ন পত্রিকার মূল সংবাদ শিরোনাম কিন্তু একটাই, চতুর্থ দিনের মতো আপনার ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা চলছে। সবশেষ খবর যেটা আমরা জেনেছি, ডেথ টোল অর্থাৎ মৃতের সংখ্যা ইরানে এবং লেবাননে মিলে 7 শতাধিক, ইরানে 555। পক্ষান্তরে ইরানের পাল্টা হামলায় তেল আবিবে 10 এবং 6 মার্কিন সেনা নিহত হয়েছে। এদিকে আপনার এই যুদ্ধ সারা বিশ্বে বা মধ্যপ্রাচ্য ছড়িয়ে পড়ার শঙ্কা, তো মার্কিন সাম্রাজ্যবাদের এই যে একচ্ছত্রবাদের যে যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণ এবং ইরানে হামলার, আসলে আমেরিকার এই হামলার পেছনে কারণ কি কারণে হঠাৎ করে হামলা? ধন্যবাদ। এটা একটু পিছনের দিকে তাকাতে হবে। আপনি যে প্রশ্ন করছেন সেটা হলো যে আমেরিকার সমর্থনপুষ্ট যে সরকার ইরানে ছিল, রেজা শাহ পাহলভি, সেটা ইসলামী বিপ্লবের মাধ্যমে 1979 সালের পতন ঘটে এবং পাহলভি সাহেব পালিয়ে যান মিশরে। উনি সেখান থেকে পরে আমেরিকানরাও তাকে আশ্রয় দেয় নাই, উনি সেখানেই মারা যান। তবে ওনার ফ্যামিলি, ওনার ছেলে এবং ওনার স্ত্রী, ওনারা আমেরিকায় এখনও আছেন। এরপরে যে বিপ্লবে, ইসলামী বিপ্লবে যিনি খুমেনি সাহেব যিনি আসলেন, ফ্রান্সে যিনি নির্বাসিত ছিলেন, উনি ইরাক থেকে এসে দেশে আসার পরে তাকে সর্বোচ্চ ইমাম এবং ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে
আসীন করা হয় এবং দেশটা একটা ইসলামিক রিপাবলিক অফ ইরানে রূপান্তরিত হয়। এই জিনিসটার পর থেকেই তারা আর নেতানিয়াহু মানে ইসরায়েল এবং আমেরিকা ইরানকে আর সহ্য করতে পারছে না। এবং ইরানিয়ানরাও মানে ইসরায়েলের আশপাশের দেশগুলির যেভাবে অনুগত হয়েছে ইসরায়েলের বা আমেরিকার, তারা সেই আনুগত্য স্বীকার করে নাই। তারা একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকার চেষ্টা করেছে। এই নিয়ে বিরোধ, এবং এই বিরোধে 79 সালের পর থেকে নানাভাবেই চেষ্টা সেখানে চলেছে। এবং সবচেয়ে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলি মধ্যে একটা তো আছে যে পেজার হামলা। এই যে পেজার যেটা ব্যবহার করে সেটা দিয়ে অনেকগুলি সামরিক কমান্ডারকে মেরে ফেলা হয়েছে, এবং গোয়েন্দা তথ্য দিয়ে তারা জেনেছে যে এই পেজারগুলি কোন কোম্পানি তৈরি করেছে, ওই কোম্পানির মাধ্যমে টেকনোলজি নিয়ে তারা মেরেছে, প্রেসিডেন্টকে মেরেছে। এবং শেষমেশ এইগুলিতে ব্যর্থ হয়ে তারা চেষ্টা করেছিল উইদিন মানে দেশের ভেতরে একটা আন্দোলন করে, যেমন এই যে অর্থনৈতিক বিষয়গুলি যেমন ইনফ্লেশন, সংকট, এইভাবে একটা আন্দোলন সৃষ্টি করে সরকারের পতন ঘটিয়ে রেজিম চেঞ্জ করে একটি অনুগত আমেরিকান সরকার রিপ্লেস করার। এটা তারা পৃথিবীর কোনো কোনো দেশে করেছেও, যেমন সর্বশেষ হলো ভেনেজুয়েলা, যেখানে প্রেসিডেন্ট মাদুরোকে এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে সেখানে আমেরিকান অনুগত সরকার সেখানে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। তো এখানে তাদের একটা টার্গেট ছিল রিজিম চেঞ্জ করা, এবং সেই জন্যে তারা চেষ্টায় ছিল যে কখন একটা অপরচুনিটি মোমেন্ট, সেখান থেকে হয়তো গোয়েন্দা তথ্য তারা পেয়েছিল যে যে পরবর্তী যিনি ধর্মীয় নেতা হলেন খামেনি, আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে একটা উন্মুক্ত অবস্থায় আছে এরকম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা একেবারে টার্গেটেড হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আমেরিকা এবং ইসরায়েলের একটা দৃঢ় বিশ্বাস ছিল যে সেন্টার অফ গ্র্যাভিটি যা মানে যার অনুপ্রেরণা একটা জাতি উদ্বেলিত, সেই নেতাকে হত্যার মাধ্যমে সেই দেশের রিজিম চেঞ্জ হবে বা সেখানকার পতন হবে, যেটা ইরাকে সাদ্দাম হোসেন কিংবা লিবিয়ায় গাদ্দাফির মৃত্যুর মাধ্যমে সম্ভব হয়েছিল। কিন্তু ইরানে সেই ঘটনাটা ঘটে নাই। ইরানে দেখা যাচ্ছে যে এটা আরও অনুপ্রাণিত করেছে জাতিকে, রিএনার্জাইজ করেছে, যাতে দেখা যাচ্ছে তারা আরও বেশি কনসোলিডেটেড হয়ে, যেটা আমাদের বাংলাদেশের সাথে কিছু মিল পাওয়া যায় যে 71 সালে যত নির্যাতন নিপীড়ন হয়েছে সেই তত বেশি সংগঠিত হয়েছে বাঙালি জাতি। ঠিক একইভাবে ইরানিয়ানরা অনেক বেশি সিমেন্টেড হয়েছে, মানে অনেক বেশি মানে শক্তিশালী হয়েছে, নতুন অনুপ্রেরণার জায়গা পেয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে তারা অত্যন্ত সুন্দরভাবে পরবর্তী নেতা নির্বাচন প্রক্রিয়া, পরে যুদ্ধ পরিচালনা করা, একাই লড়ে যাচ্ছে পুরা মধ্যপ্রাচ্যের সঙ্গে। আপনারা দেখেছেন যে কতগুলি দেশে, সর্বশেষ যেটা সাইপ্রাসে গতকালকে বোধহয়, সেখানে আমেরিকান ইন্টারেস্ট কত দূরে দূরে, হ্যাঁ লক্ষ্য করতেছে। এমনি ইসরায়েলই দূরের দেশ, ইসরায়েল কিন্তু একেবারে লাগোয়া না, মাঝখানে জর্ডান আছে। তা আমি দেখছি যে সৌদি আরবিয়া, ইউএই, কাতার, বাহরাইন প্রত্যেকটা দেশে যেখানে আমেরিকান ঘাঁটিগুলো আছে সেখানে, এবং যে সমস্ত সমুদ্র পথ দিয়ে মার্কিন রণতরীগুলি আনাগোনা করতে পারে, আসতে পারে, প্রত্যেকটা জায়গাতে ওরা মিসাইল অ্যাটাক করছে। সুতরাং ইরানও যথেষ্ট সাহসিকতা এবং যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলছে। তো এতে মনে হচ্ছে না যে এই যুদ্ধ অতি শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে, যদি না আমেরিকা এখান থেকে পিছু না হটে। কারণ আমেরিকা এই যুদ্ধে যদি কেউ জয়ী হয় সেটা ইরানই হবে, আমেরিকা হতে পারবে না। অনেকেই মনে করে আমেরিকা এবং ইসরায়েলের অনেক শক্তি, টেকনোলজি এবং অন্যান্য দিক থেকে অনেক সময় টেকনোলজিও কাজে লাগে না। আমেরিকার কিন্তু পরাজয়ের ইতিহাস আছে। অতি সম্প্রতি তারা আফগানিস্তানে পরাজিত হয়ে চলে গেছে, এর আগে তারা ভিয়েতনামেও হেরেছে, অনেক জায়গায় তারা যুদ্ধে হেরেছে, ইরানের সঙ্গে বারবার হেরেছে, তারা কোনো ভাবেই সাকসেস হয়নি। এইবার তারা একটা মরণ কামড় দিয়েছে, কিন্তু তাদের অর্থনীতির উপরে যে ধরনের প্রভাব পড়তেছে, নেতানিয়াহু বা ইসরায়েলি যে কর্পোরেট গোষ্ঠী যারা আমেরিকায় অর্থায়ন করে ট্রাম্পকে বা
ট্রাম্প নিজে তো একটা বিজনেসম্যান, তার তো হিসাবটা বিজনেস, মনে করে যে এটা ইরানটা নিয়ন্ত্রণে আসলে সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য তার হাতে আসবে। কিন্তু সেই জায়গাটা, সেই লক্ষ্য এইবারও ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, যেভাবে ইরান রেসপন্ড করছে। হ্যাঁ, এটা যেটা বলা হচ্ছে যে ইরানের সঙ্গে সেইভাবে বিশ্বের অনেক দেশই, মানে কেন বন্ধুহীন ইরান, আপনার যেমন রাশিয়া চীন পাশে নেই? না, রাশিয়া চীন পাশে নেই মানে সামরিক শক্তি নিয়ে তারা পাশে নেই, কিন্তু তারা পলিটিক্যালি এবং ডিপ্লোম্যাটিক্যালি তাদের পাশে আছে। এবং এদের যে মানে রিফয়েলিং প্রয়োজন হইলে বা আর্থিক কোনো সংকট হইলে বা অন্যান্য ক্ষেত্রে তারা ডেফিনেটলি থাকবে। কিন্তু তারা হয়তো চিন্তা করছে যে সামরিক শক্তি নেই। রাশিয়ার জন্য সবচেয়ে বড় সংকট, তারা নিজেরা একটা যুদ্ধ পরিচালনা করছে ইউক্রেনে। আর চাইনিজরাও তারা মনে করতেছে যে এটা তারা আবার হামলার শিকার হয় কিনা আমেরিকা। কারণ আমেরিকা যখন যেই যুদ্ধে জড়িত হবে, সে যত মাইটি হোক, তার উপরেও কিন্তু পাল্টা হামলা নিয়ে তাকে প্রস্তুত থাকতে হবে। যদি না আমেরিকা এখানে জয়েন্টলি যুদ্ধে জড়িত না হইতো, তাহলে হয়তো আমেরিকান ইন্টারেস্টে ইরান হামলা করতো না, শুধুমাত্র তাদের সীমিত থাকতো তেল আবিব বা ইসরায়েলের মধ্যে। সুতরাং চাইনিজরাও এটা চিন্তা করছে যে সরাসরি যুদ্ধে তারা জড়িয়ে গেলে তাদের উপরে আবার আমেরিকানরা হামলা করতে পারে, যেটা হয়তো ভয়াবহ ডিজাস্টারের সৃষ্টি হতে পারে। সুতরাং একটা স্পেস তারা রেখেছে, সামরিকভাবে তারা যুক্ত হয় নাই। তো এটা একটা দিক। এবং সামরিকভাবে তারা কিন্তু ইউক্রেন ওয়ারেও যুক্ত হয় নাই চাইনিজরা, কিন্তু তারা কিন্তু এই জিনিসটার একটা সেটেলমেন্টের বা এটাকে মানে ডিফারেন্ট ওয়েতে সলিউশনের পক্ষে আছে। তো এই দিক থেকে আমি বলবো যে একেবারে বন্ধুহীন ইরান সেটা বলা যায় না। হ্যাঁ, অনেকগুলো এই মধ্যপ্রাচ্যের দেশ যারা আমেরিকার নিরাপত্তার উপরে, আমেরিকান ঘাঁটি যেসব দেশগুলিতে আছে, তারা আমেরিকার বলের মধ্যে থাকার কারণে তারা হয়তো ইরানের পক্ষে নাই। কিন্তু তারা ইরানের বিরুদ্ধে কিন্তু যুদ্ধেও যাচ্ছে না, কারণ তারা যদি ইরানের বিরুদ্ধে এই দুই একটা, কারণ ইরান তো ক্লিয়ার বলেছে যে এইসব দেশগুলি তাদের টার্গেট নয়। কাতারেই বলেন আর সৌদিয়া বলেন, তাদের টার্গেট হলো আমেরিকান ইন্টারেস্টের জায়গাগুলিতে, তাদের ঘাঁটিগুলিতে। এখানে হয়তো কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। তো এই জিনিসটা ওরা বুঝেছে মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলি, নাইলে তারা নিজেরা হয়তো যুদ্ধে জড়াইতো, কিন্তু জড়াইলে তাদের সভ্যতাও ধ্বংস হবে। সুতরাং একটা পৃথিবী একটা স্ক্রাম্বল হয়ে যাবে, যেটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। সেই জায়গায় আমি মনে করি যে এখন পর্যন্ত তারা প্র্যাগমেটিক, যে তারা নিজেরা যুদ্ধে জড়ায় নেই আমেরিকার আহ্বানে। কিন্তু আমি মনে করি এই যুদ্ধ অবিলম্বে থামা দরকার, কারণ যুদ্ধ কোনো সমাধান আনে না। এবং এই যুদ্ধ আমার মনে হয় যে এটা অমীমাংসিত অবস্থায় সমাধান হবে টুডে অর টুমরো। কেউ জিতবে না এখান থেকে, যুদ্ধে কেউ জয়ী হয় না এক অর্থে। তো সেই দিক থেকে আমি মনে করি এখনই উভয় পক্ষকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যারা আগ্রাসী, যারা এখানে হামলা পরিচালনা করছে, তারা যেন কোনো অবস্থাতেই এই যুদ্ধটাকে প্রলম্বিত না করে, সেটাই আমার একটা আহ্বান থাকবে। কারণ এটা শুধু যে তারাই এফেক্টেড হচ্ছে তাও নয়, গোটা বিশ্বের প্রত্যক্ষ পরোক্ষ নানাভাবে আক্রান্ত হচ্ছে। যেমন আমাদের দেশের কথা যদি আমি একটু বলি, আমাদের দেশের এক নম্বরই আমরা আক্রান্ত হব তেলের মানে এলএনজির সংকটে। আপনি যে লেটেস্ট কালকে যেটা হলো যে আমরা এলএনজি যেটা আমদানি করি, সেটা আমদানি করি কাতার থেকে। কাতার এনার্জি সেটা তাদের প্রোডাকশন সাসপেন্ড করে দিয়েছে। তো কাতার এনার্জি যদি প্রোডাকশন সাসপেন্ড করে, আমাদের দেশ একটা এনার্জি হাংরি কান্ট্রি, আমরা তো এনার্জি পাবো না, এনার্জি ছাড়া তো সভ্যতা চলবে না। তো সেই কারণে এটা আমাদের বিরাট প্রাইসটাকে বৃদ্ধি করবে। এরা হয়তো দেখছে যে যেখানে হামলাটা করেছে, সেই হামলার ফলে উৎপাদনের টেকনোলজিতে কোনো বড় ধরনের আঘাত হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেবে। সুতরাং এখনই আমরা বলতে পারছি না যে রাশিয়াতে যেমন উৎপাদন যখন বন্ধ হয়ে যায়, মানে ইউক্রেন ওয়ারের সময়, তখন গোটা ইউরোপে হাহাকার পড়ে গেছে। তো আমাদের এখানেও সেই অবস্থাটা হবে কিনা এলএনজি, সেটা আমরা এখনই বলতে পারতেছি না, একটু ওয়েট করে দেখতে হবে। আর এটা সৌদি আরবেও তেলের উপরে এই হামলাগুলি হয়েছে। আমাদের একটা লার্জেস্ট ম্যান পাওয়ার মার্কেট হলো মধ্যপ্রাচ্যে, এবং যেসব দেশগুলিতে হামলাগুলি হচ্ছে সেগুলো, এটা আমাদের বিরাট উদ্বেগের জায়গার সৃষ্টি করেছে। এই যুদ্ধে বাংলাদেশের যে প্রভাব, আজকে সকালে কিন্তু লেটেস্ট হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে।
ইরানের রিপাবলিকান গার্ড যেটা তো বলেছে হরমুজ প্রণালী বন্ধ। তার মানে তেলের সাম্রাজ্য বা তেলের বাজারে কিন্তু বড় ধরনের নেতিবাচক প্রভাব, এটার ইম্প্যাক্ট যেটা আপনি বলছিলেন বাংলাদেশেও এবং বাংলাদেশের শ্রম বাজারেরও। এক্ষেত্রে আমাদেরও গত 4 দিনে 131টা ফ্লাইট বাতিল হয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের যে শ্রমিকরা যারা আছে তারা খুব উৎকণ্ঠায় আছে, এবং এক্ষেত্রে অর্থনীতি প্লাস জ্বালানি সহ কী ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? ধন্যবাদ। হরমুজ প্রণালীটা সম্বন্ধে আমাদের একটু বলা দরকার। এটা ওমান উপকূলের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যতগুলি সমুদ্র আছে, বিশেষ করে ভারত মহাসাগর, তার একটা একমাত্র সংযোগ চ্যানেল। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের 1/5 এই প্রণালী দ্বারা পরিচালিত হয়। এটা যদি বন্ধ ঘোষিত হয় তাহলে এটা জ্বালানি তেলের বাজারে মারাত্মকভাবে আক্রান্ত করবে। এবং এটা ঘোষণা করা হোক বা না হোক, যে লেভেলের যুদ্ধ, ক্ষেপণাস্ত্র, বোমা হামলা, ফাইটার বিমানের উড়াউড়ি, এটা অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। কারণ এটার মধ্যে যে তেলবাহী এলএনজি বাহী জাহাজগুলি চলছে সেগুলি এটা চলা সম্ভব নয় একটা যুদ্ধের মধ্যে। যে কোনো সময় একটা আক্রান্ত হয়ে যেতে পারে। সুতরাং এটা অটোমেটিকই যুদ্ধ যদি চলে, সুতরাং এটার সমাধান যুদ্ধ বন্ধ, আদারওয়াইজ কোনো সমাধান নাই। এবং এটার বিরাট বিরূপ প্রভাব আমাদের অর্থনীতিতে, আমাদের যাপিত জীবনের উপর ব্যাপকভাবে ফেলবে, এতে কোনো মানে সন্দেহ নেই। কারণ আমরা জানেন যে এই যে জ্বালানিগুলি আমরা সবসময় কাতার, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, প্রত্যেকটা দেশ কাতারের জ্বালানির উপর নির্ভরশীল। একমাত্র চায়না তারা অস্ট্রেলিয়া থেকে এই এলএনজিগুলি আমদানি করে। তো এটা একটা বিরাট সংকটের সৃষ্টি করবে। ম্যান পাওয়ারের যে সমস্যাটা, আমি কালকে এয়ারপোর্টে গেছিলাম এই পেশাগত কাজে, সেখানে বললো 28 তারিখের পর থেকে অন্তত 101টা ফ্লাইট বাতিল হয়েছে যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডেস্টিনেশনে যাচ্ছিল। এবং সেখানে প্রচুর মানুষ পাওয়া গেছে সারা এয়ারপোর্টে ঘুরতেছে যে তারা যদি না যেতে পারে ওখানে তারা চাকরিটা হারাবে। তারা প্রথম হলো অনেকে আছে নতুন যোগদান করার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা যেতে পারছে না। আর এক হলো যারা ছুটিতে এসেছিল তারা যেতে পারছে না টাইম মতো। এই জিনিসগুলি একটা এখন বাংলাদেশে যারা কর্মীরা যারা যায় তারা মনে করেন 2-3 বছর 4 বছর পরে একবার ছুটিতে আসে, তখন তারা একেবারে শেষ দিনটা পর্যন্ত পরিবারের সাথে থেকে পরে কম সময় লিড রেখে যেতে চায় যে গিয়েই জয়েন করবে। কিন্তু এখন এই 28 তারিখ থেকে আজকে 3 তারিখ, মানে কালকে 2 তারিখ পর্যন্ত, এতদিন পর্যন্ত তারা কিন্তু 3 দিন যেতে পারে না ফ্লাইটগুলি। এই যে ফ্লাইট মানে একদিন 2 তারিখে বোধহয় 1 তারিখে বোধহয় 1-2টা ফ্লাইট গেছিল, পরের দিন আবার অনেকে ফ্লাইটে গিয়ে বসছে আবার নেমে এসছে। তো এই যে অবস্থাটা, এটা একটা বিরাট ব্যাপার। আর ওখানকার ইকোনমি যদি, গ্লোবাল ইকোনমি যদি একটু স্লো ডাউন হয়, যদি ডাউন হয়ে যায়, তাইলে ওই সমস্ত এমপ্লয়াররাও তো তারা লোক রিক্রুটমেন্টও কমিয়ে দেবে। স্বাভাবিক, যখন আপনার সংসারে খরচ বেড়ে যাচ্ছে, মানে আয় কমে যাচ্ছে, তখন তো সেও ব্যয় কমাবে। এরপরে গ্লোবাল ইকোনমিতে যে ইম্প্যাক্টটা পড়ছে, এটা আমাদের যে এক্সপোর্ট করি আমরা গার্মেন্টস ইউরোপ আমেরিকায়, সেই বায়াররাও কিন্তু মানে ক্রয় কমিয়ে দেবে। আমি বলছি যে আমরা একটা ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ডে বাস করি বাংলাদেশ। আমাদের এক্সপোর্টে, আমাদের ম্যান পাওয়ারে, সব কিছুর উপর একটা বিরাট প্রভাব পড়বে। এবং আমরা যে ইম্পোর্টটা করি সেই ধরনের ডলার আমরা পাবো না যদি রেমিটেন্স না পাই। আমি যেটা আমাদের জন্য একটা দুশ্চিন্তার বিষয়। হয়তো আমাদের গভর্নমেন্ট চিন্তা করবে যে অভ্যন্তরীণভাবে মানে সরকারের খরচ কমিয়ে বা অভ্যন্তরীণ যেটা আমরা বিভিন্ন ক্রাইসিসের সময়, কোভিডের সময় বা বিশ্বের মন্দার সময় যেটা করেছি, যে আমরা হয়তো নিজেদের ভেতরে ছোট ছোট ইন্ডাস্ট্রি, কারখানা বা নিজেরা, মানে আমাদের দেশটার মধ্যে অনেক স্মল এন্টারপ্রাইজেস আছে যেগুলি হয়তো বিশ্বের সাথে কানেক্টেড না, সেভাবে মানুষ এমপ্লয় হয়ে, যেমন নিজের একটা দোকান, একটা মুদির দোকান যদি দেয়, সেটাও কিন্তু একটা মানুষের কর্মসংস্থান সৃষ্টি। ওইভাবে হয়তো এটাকে কাভার আপ করার চেষ্টা করতে হবে, নাইলে আমাদের ইকোনমিও মারাত্মকভাবে, বিশেষ করে গার্মেন্টসে মহিলারা আছে সেটা এফেক্টেড হবে। তো আমরা এখন পর্যন্ত যা দেখতেছি, যুদ্ধটা যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমিত থাকতো তাইলে আমাদের কোনো কথা ছিল না। কিন্তু যুদ্ধটা ছড়িয়ে পড়ছে গালফে, এবং এই উপসাগরীয় দেশগুলিতে, সৌদি আরবে আমাদের 20-30 লাখ লোক আছে। এখন এই লোকগুলি যদি কর্মসংস্থান হারায় বা নতুন করে লোক ওখানে না যেতে পারে,
তাহলে আমাদের অভ্যন্তরীণ চাকরির বাজার তো এমন নয় যে এদেরকে আমরা জায়গা দিতে পারি। শুধু সৌদি আরব নয়, যে ইউএই, কাতার, বাহরাইন, প্রত্যেকটা দেশে আমাদের লোকজন আছে। তো আমি মনে করি এই যুদ্ধটা আমাদেরকে খুব বেশি আক্রান্ত করবে। তো এখন এই যে বৈশ্বিক যে অবস্থাটা শক্তি প্রদর্শন, আর জ্বালানি তেলের দাম বাড়লে তো আমাদের নিত্য পণ্যের উপরেও আপনার এটা জ্বালানি তেল এলএনজির দাম তো এমনিতেই বাড়া ছিল। আপনারা দেখেছেন যে একটা সিলিন্ডার যারা গৃহস্থলী কাজে পড়বে সেটাতেই তো অনেক ছিল, আর এখন তো সব দিক থেকেই বাড়বে। এখন তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি, আজকে খবর। তো এখানে তাইলে তো তারা এক্সপোর্টও বন্ধ করবে। তো এই জিনিসগুলি আমাদের খুব বেশি আক্রান্ত করবে। আরেকটা হলো যে কিছু কিছু ফিজিক্যাল অ্যাসাল্টও আমাদের লোকজন হচ্ছে। এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাতে ইউএইতে একজন মারা গেছে, 2 জন আমাদের, এবং বাহরাইনে বোধহয় একজন, মোট 2 জন মারা গেছে এই মিসাইল এবং ড্রোনে। কয়েকজন আহতের খবর, 7 জনের মতো আহতের খবর পাওয়া গেছে। অনেক খবর যে আমরা সব খবর যে আমরা পাচ্ছি তাও না, কারণ যুদ্ধের সময় তো আর সব খবর একুরেটলি পাওয়া যায় না, যতটা খবর পাওয়া যাচ্ছে। এবং এইগুলির মধ্যে আবার মিস ইনফরমেশনও থাকে। অনেকেই যুদ্ধের খবরগুলি, যেমন ওয়েস্টার্ন মিডিয়াগুলি যেভাবে খবরটা দিচ্ছে যে একেবারে বীরের বেশে ট্রাম্প গিয়ে ওখানে জয় করে এসছেন, বাস্তব অবস্থাটা তো তা নয়। আর এখানে একটা তারা যেটা করতেছে যে বিমান হামলা, বিমান হামলা করে একটা দেশ কখনো জয় করা যায় না। সেখানে বিমান হামলা করে আপনি একজনকে মারতে পেরেছেন, খামেনিকে মারতে পেরেছেন, কিন্তু দেশ জয় করতে পারবেন না যদি না আপনার পদাতিক বাহিনী সেখানে আপনি পদার্পণ করেন। পদাতিক বাহিনী ইরানে গিয়ে যুদ্ধ করে ওদের সাথে সেটাও নাকি আপনার পদাতিক বাহিনী পাঠানোর চলছে, পেন্টাগন সেটা আপনার খবরটা চেপে যাচ্ছে বা জানাচ্ছে না, এমন একটা নিউজ আপনার আসে যে ট্রাম্প পদাতিক বাহিনী পাঠাচ্ছে সেখানে। কিন্তু এটাকে আপনার, আমার কাছে এই জিনিসগুলি বিশ্বাসযোগ্য মনে হয় না যে এখানে উনি পদাতিক বাহিনী পাঠাবেন আর ইরানিয়ানরা ওদেরকে আস্ত ছেড়ে দেবে আর এতগুলি মানুষ তারা স্যাক্রিফাইস করবে। আমেরিকানরা এত বড় যোদ্ধা হয় নাই যারা ইরানের মানে একটা তার দেশ আক্রান্ত হয়ে যাচ্ছে, সে তো বাইরে গিয়ে কখনো মানে ইয়ে করছে না। তো ওখানে পদাতিক বাহিনী এবং এখানকার ভৌগোলিক যে অবস্থাটা সেটাও কিন্তু সাপোর্টিভ না যে আমেরিকান বাহিনী সেখানে গিয়ে ইরান জয় করে তারা দখল করে আসবে। তো আমার মনে হয় যে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে এবং বিভিন্ন জায়গায় যখন হামলা হচ্ছে সেই দিক থেকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তো আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্প একটা শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। যদিও ইরান বলছে ইরান কিন্তু আলোচনা নাকচ করে দিয়েছে, আলোচনা করতে চাইছে না, কিন্তু আমার মনে হয় যে যুদ্ধ বন্ধ হলে সকল পক্ষের জন্যই ভালো হবে এবং সেটা আমাদের পৃথিবীর জন্য খুবই উপকারী। এবং এই মুহূর্তে এটা ইরান একটা এমন একটা জাতি, এটা একটা পারস্য সভ্যতা সম্বন্ধে আপনার জানা আছে যে পৃথিবীর যত বিখ্যাত 2টা সভ্যতা পারস্য এবং রোম সভ্যতা, এবং এখানে জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে উৎকৃষ্টতম স্থান ছিল। সেই সভ্যতাগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং ইনস্টলেশনগুলি একেবারে বালির বাঁধের মতো যে বোম ফেলছে তাতে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসস্তূপ যেটা হচ্ছে সেটা যুদ্ধ বন্ধ করা ছাড়া তো সেখান থেকে। ট্রাম্পের মূল আপনার হামলার অন্তত কারণ কি এই পারমাণবিক স্থাপনা ধ্বংস করা না জ্বালানি, এইগুলো মূলত কোনটা, মানে পারমাণবিক স্থাপনাটাই নাকি টার্গেট? পারমাণবিক স্থাপনায় তো এর আগে তারা হামলা করেছিল এবং সেগুলি তারা মানে ইরানিয়ানরা নাকি সরিয়ে নিয়েছে। কিন্তু এইবার ট্রাম্প যেটা পরিষ্কার ঘোষণা করেছেন তিনি রিজিম চেঞ্জ করতে চাচ্ছেন এখানকার শাসন। রিজিম চেঞ্জ মানে বলতে কি, রিজিম চেঞ্জ মানে তো এমন না যে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা, এটা তো চেঞ্জ হলো না, কারণ তারাই তো শাসন করছে দেশ। যারা ইসলামিক বিপ্লবী যারা তারাই তো দেশ শাসন করছে। ওনারা চাচ্ছিল যে যারা কিছুটা উদারপন্থী পাহলবীর গোষ্ঠী তারা এখানে রিপ্লেস করুক, কিন্তু সেই ধরনের অনুকূল পরিবেশ তো সেখানে আনতে পারেনি এবং সেই দেশের জনগণ তো এই ট্রাম্পের অনুগত গোষ্ঠীকে ওয়েলকাম করে নাই ভয় ভীতিতে, তারা বরং আরো এটা প্রতিরোধ গড়ে তুলেছে। তো সুতরাং এই যখন অবস্থা তখন রিজিম চেঞ্জ করা সম্ভব হচ্ছে না। আর যুদ্ধেও তারা যে ধরনের ক্ষেপণাস্ত্র, সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলি তারা প্রেরণ করছে সেগুলি তো তারা ইন্টারসেপ্ট সবগুলি করতেও পারছে না। তো আমি মনে করি এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে এবং যদি না
ট্রাম্প নিজে বলছে 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হইতে পারে যুদ্ধ, তারপরে তারা উইন করবে। কিন্তু উনি যতই বলুক না কেন, যুদ্ধের মধ্যে বলা সহজ করা কঠিন, সেটা আমরা এখনই বলতে পারি না যে এই 4 থেকে 6 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে আর সেখান থেকে ওনারা বীরের বেশি থাকবেন, সেটা আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে এখনো মনে হচ্ছে যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, অথবা এই যুদ্ধে কেউই জয়ী হবে না। আর যদি কোনো কালে জয়ী হয় তাহলে ট্রাম্পকেই পিছু হটতে হবে এখান থেকে। রিয়াদে মার্কিন দূতাবাসে আপনার হামলা করেছে ইরান, সেখানে আমরা দেখেছি, খবর পেয়েছি কিছুক্ষণ আগে যে আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছিল কর্মকর্তাদের, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া আপনার বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি সহ 15টি দেশ থেকে, মধ্যপ্রাচ্যের 15টি দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই ঠিক এই মুহূর্তে আপনার যখন ইরানের সাথে যুক্তরাজ্যের হামলা, এই মুহূর্তে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। কিভাবে দেখছেন সংক্ষিপ্তভাবে? এটার সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। পল কাপুরের সফরটা এটা অনেক পূর্ব নির্ধারিত সফর, এবং বাংলাদেশে যখন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে তারপরে ওনারা এই যে উনি সাউথ এশিয়ান দায়িত্বে, সাউথ এবং সেন্ট্রাল এশিয়ান দায়িত্বে, সেই জন্য তার এই সফরটা পূর্ব নির্ধারিত ছিল। এই এলাকায় তো আর যুদ্ধ হচ্ছে না, সুতরাং এই সফরে কোনো সমস্যা নেই। এবং এই সফরের আগে গতকালকে আমেরিকান অ্যাম্বাসেডর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন, এবং ওনারা তাদের এমবেসির নিরাপত্তা চেয়েছেন। যদিও আমাদের এখানে এমন কোনো হুমকি নাই আমেরিকান, কিন্তু যেহেতু প্রিভেইলিং সিচুয়েশনে পাকিস্তানে ফর এক্সাম্পল সেখানে হামলা হয়েছে, কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওকে মাসুদ ভাই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।